কাজী নজরুল ইসলাম রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বিখ্যাত বাঙালি কবি এবং বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, অভিনেতা, কাহিনীকার, সুরকার, গীতিকার, সঙ্গীতশিল্পী, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ, সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার সকল সাহিত্যকর্ম, গান ও কবিতা সমানভাবেই সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার গদ্যের ও পদ্যের মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসাবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনি জীবনে বিদ্রোহী ও কাজেও বিদ্রোহী। নজরুল ইসলাম এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে তিনি মুয়াজ্জিন হিসাবেও কাজ করতেন। কৈশোরে তিনি বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে তিনি 2.5 বছর কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেন। এ সময় তিনি কলকাতাতেই থাকতেন। এ সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন তার বিদ্রোহী কবিতা ও ভাঙার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকী। জেলে বন্দী হলে পরে লিখেন রাজবন্দির জবানবন্দি। এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজে এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবে অধিক পরিচিত। বাংলা কাব্যে তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হলো ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তি গীতিও রচনা করেন। নজরুল প্রায় 4000 গান রচনা করেন এবং অধিকাংশে সুরারোপ করেছেন, যেগুলো নজরুল গীতি নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। কাজী নজরুল ইসলামের জন্ম ও প্রাথমিক জীবনকাল। কাজী নজরুল ইসলাম 1899 সালের 25শে মে বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদা কাজী আমানুল্লাহ, তার পিতা কাজী ফকির আহমদ, মাতা জাহেদা খাতুন। তিনি কাজী ফকির আহমদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। জাহেদা খাতুন ছিলেন কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী। কাজী নজরুল ইসলামের বাবা কাজী ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। নজরুলের 3 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং 2 বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুঃখু মিয়া। তিনি গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। মক্তবে কুরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। 1908 সালে তার পিতার মৃত্যু হয়। তখন তার বয়স মাত্র 9 বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন ব্যাপক বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এ সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই তিনি শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজী পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসাবে কাজ শুরু করেন। এই সব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সী ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত সুযোগ পান, যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা হয়। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সী লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো গানের দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলে লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। এছাড়া
ওই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকর, গোদা কবি এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটো দলেই তার সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথেই তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম ও অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্যে অধ্যয়ন শুরু করেন। একই সাথে তিনি হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে তাসার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠির সং, তাতাকর্ণ, আকবর বাদশা, কবি কালিদাস, বিদ্যাভূতম, রাজপুত্রের গান ইত্যাদি। একদিকে মসজিদ, মাজার ও মক্তব জীবন, অপরদিকে লেটো দলের সাথে বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছেন। নজরুল কালী দেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীত রচনা করেন। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি এ দুটির কোনোটিই না। আমি শুধু হিন্দু ও মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি আর গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। লেটো দলে তার প্রতিভায় সকলেই যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটো ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান। আমরা এই অধীন হয়েছি ওস্তাদহীন, ভাবি তাই নিশিদিন, বিষাদ মনে, নামেতে নজরুল ইসলাম, কি দিব গুণের প্রমাণ। এইবার তার নতুন ছাত্র জীবনের প্রথম স্কুল ছিল রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল। এরপর ভর্তি হন ম্যাথ্রন উচ্চ ইংরেজি স্কুলে, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিত লাভ করে। ম্যাথ্রন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। তিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্যে নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুমুদ রঞ্জন স্মৃতিচারণ করতে যেয়ে নজরুল সম্পর্কে লিখেছেন, ছোট সুন্দর ছন্মনে ছেলেটি, আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত, আমি হাসিয়া তাহাকে আদর করিতাম, সে বড় লাজুক ছিল। যা হোক, আর্থিক সমস্যা তাকে এখানে বেশি দিন পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবি দলে, এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্য জীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ তার কবি প্রতিভার পরিচয় পান। তিনি নজরুলকে 1914 সালে ময়মনসিংহ জেলার ত্রিশাল দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। 1915 সালে তিনি আবার রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার 4 জন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণ চন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1917 সালের শেষ দিকে মাধ্যমিকের প্রি-টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। এই সময় তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে ফার্সি ভাষা শিখেন। এছাড়া সহ সৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন আর গদ্য পদ্যেরও চর্চা করতেন। করাচি সেনানিবাসে অবস্থানকালে তিনি যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডেলের আত্মকাহিনী, এটি প্রথম গদ্য, মুক্তি প্রথম প্রকাশিত কবিতা, গল্প হেনা, ব্যথার দান, মেহেরনেগার, ঘুমের ঘরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র সওগাত এবং বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। এই সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতে খড়ি এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকাকালীন অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। এই সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। 1920 খ্রিস্টাব্দের যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন।
তিনি সেনাবাহিনীতে 1917 সালের শেষ ভাগ থেকে 1920 সালের মার্চ এপ্রিল পর্যন্ত প্রায় 2.5 বছর ছিলেন। সাংবাদিক জীবন। যুদ্ধ শেষে কলকাতায় এসে তিনি 32 নং স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধনহারা, কবিতা বোধন, সাত ইল আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, ফাতেহা ই দোয়াজদাম এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মহিতুলাল মজুমদার মুসলিম ভারত পত্রিকায় তার খেয়াপাড়ের তরুণী এবং বাদল প্রাতের শরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন। এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহের হোসেন, মোজাম্মেল হক, কাজী আব্দুল অদুদ, মোহাম্মদ শহীদুল্লাহ, আফজালুল হক প্রমুখের সাথে তার পরিচয় হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দার আড্ডা ও ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন অতুল প্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্থী, শিশির ভাদুড়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহিড়ী, দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ করমাতুল্লাহ খাঁ প্রমুখের সাথে। 1921 সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে যেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কাজী মোতাহের হোসেনের সাথে তার বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। 1920 সালের জুলাই মাসের 12 তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে বাংলা, বাংলার বাগ একে ফজলুল হক। এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। ওই বছরই এই পত্রিকায় মুহাজিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি প্রবন্ধ লিখেন, যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয়। যাই হোক, সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একই সাথে মুজাফফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। তখনও তিনি গান লিখে সুর দিতে শুরু করেননি, তবে ব্রাহ্ম সমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপি সহ পত্রিকায় প্রকাশ করেছিল। এর মধ্যে রয়েছে হয়তো তোমার পাবো দেখা, ওরে এ কোন স্নেহ সুরধ্বনি। সৌগাত পত্রিকায় 1327 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয়। গানটি ছিল বাজাও প্রভু বাজাও গান। পারিবারিক জীবন। 1921 সালের এপ্রিল জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন, আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আখাত সম্পন্ন হবার পরে কাবিনের সময় নজরুলের ঘরজামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘরজামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগে নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা শুরু করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও 4 সন্তানের নাম বাংলা ফার্সি উভয় ভাষাতেই নামকরণ করেন, যেমন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, এর আরেক নাম ছিল বুলবুল, কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ। বিদ্রোহী নজরুল। তখন দেশ জুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান। 19 জন এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে।
তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সবাই যোগদান দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলোর মধ্যে রয়েছে এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙিনায়, আজি রক্ত নিশি ভরে, একিয়ে একিয়ে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে প্রভৃতি। এখানে 17 দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন। 1921 সালের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান। 21 নভেম্বর ছিল সারা ভারতব্যাপী হরতাল। এই উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন। অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন। নজরুলের এ সময়কার গান, কবিতা ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি। বিদ্রোহী কবিতাটি 1922 সালে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করেন। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরণ বেদনা বিষজ্বালার চির লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনে বীর, চিত্তচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির অনকন, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের ক্রন্দণ্ডল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমে রনিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। 1922 সালের 12ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। 1920-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন একসময় ব্যর্থতায় পর্যবসিত হয়। এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কাজী নজরুল ইসলাম কল্যাণীয়সীয়, আয় চলে আয়ের ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দিয়ে তোর বিজয় কেতন। পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লেখা থাকত। পত্রিকার 26 সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হওয়ায় 8 নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। একই বছরের 23 নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 1923 সালের 7ই জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসাবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন। তার জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। এই জবানবন্দিতে নজরুল বলেছেন, আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশক সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে। 16ই জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখানে যখন বন্দী জীবন কাটাচ্ছিলেন তখন 1923 সালের 22 জানুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল বিশেষ উল্লসিত হন। এই আনন্দে জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। অসুস্থতা নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করেছিলেন। এমন সময় অর্থাৎ 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্পর্কে সুস্পষ্টরূপে জানা যায় 1942 সালের জুলাই মাসে। এরপর তাকে মূলত হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়, কিন্তু এতে তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সেই সময় তাকে ইউরোপে পাঠানো হলে নিউরো সার্জারি করা হতো, কিন্তু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। তারপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকে। 1952 সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। 1952 সালে কবি ও কবি পত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজরুলের আরোগ্য লাভের জন্য একটি সংগঠন, যার নাম ছিল নজরুল চিকিৎসা কমিটি। এছাড়াও তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহযোগিতা করেছিলেন। কবি 4 মাস রাঁচিতে ছিলেন। তারপর 1953 সালের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। 10 মে তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন চিকিৎসক তার রোগ নির্ণয়ের জন্য চেষ্টা করেন। এদের মধ্যে ছিলেন রাসেল ব্রেইন, উইলিয়াম সেজিয়েন্ট এবং ম্যাককিস্ক। তারা 3 বার নজরুল ইসলামের সাথে দেখা করেন। প্রতিটি সেশনের সময় তারা 250 পাউন্ড করে পারিশ্রমিক নিয়েছিলেন। রাসেল ব্রেইনের মতে নজরুলের রোগটি দুরারোগ্য রোগ ছিল। বলতে গেলে রোগটি আর আরোগ্য করা অসম্ভব। একটি গ্রুপ নির্ণয় করে বলেছিল নজরুল ইনভ্যালুশনাল সাইকোসিস রোগে ভুগছেন। ভারতীয় ডাক্তারগণও আলাদা একটি গ্রুপ করে তারাও এই রোগটির ব্যাপারে একমত ছিলেন। লন্ডনের ও ভারতের ডাক্তারগণ বলেছিলেন রোগের প্রাথমিক চিকিৎসা ছিল অপ্রতুল ও অপর্যাপ্ত। লন্ডন ক্লিনিকে নজরুলের এনসেফালোগ্রাফি নামক একটি এক্স-রে করানো হয়। এতে দেখা যায় তার মস্তিষ্কের ফ্রন্টাল লোব সংকুচিত হয়ে গেছে। ডাক্তার ম্যাককিস্কের মতে বেশ কয়েকজন ডাক্তার মিলে একটি পদ্ধতি প্রয়োগ করাকে উপযুক্ত মনে করেন এবং এই অপারেশনের নাম দেন ম্যাককিস্ক অপারেশন। অবশ্য ডাক্তার ব্রেইন এই অপারেশনের বিরোধিতা করেন। নজরুলের মেডিকেল রিপোর্টগুলো ভিয়েনার বিখ্যাত ডাক্তারদের কাছে পাঠানো হয়। এছাড়াও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পাঠানো হয়েছিল। জার্মানির বন বিশ্ববিদ্যালয় এর নিউরোসার্জন অধ্যাপক রোয়েন্টগেন ম্যাককিস্কো অপারেশনের বিরোধিতা করেন। এছাড়াও ভিয়েনার ডাক্তারগণও এর বিরোধিতা করেন। কবির শুভাকাঙ্ক্ষী ও অন্যান্যদের সিদ্ধান্ত মোতাবেক কবিকে ভিয়েনার ডাক্তার হ্যান্স হফ এর অধীনে ভর্তি করানো হয়। এই ডাক্তার ছিলেন নোবেল বিজয়ী ডাক্তার জুলিয়াস ওয়েগনার জাউরেগ এর অন্যতম ছাত্র। 1953 সালের 9 ডিসেম্বর একটি পরীক্ষা করানো হয়। এই পরীক্ষা থেকে জানা যায় যে কবি কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজ নামক একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছেন। এই রোগে আক্রান্তদের মস্তিষ্কের ফ্রন্টাল ও বার্ষীয় লোব সংকুচিত হয়ে যায়। ডক্টর হ্যান্স হফে আরো বলেন বর্তমান অবস্থা থেকে তাকে আর ভালো করা সম্ভব নয়। 1953 সালের 27 ডিসেম্বর কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকায় ভিয়েনায় নজরুল নামে একটি প্রবন্ধ ছাপা হয়, যার লেখক ছিলেন ডক্টর অশোক বাগচি। তিনি উচ্চশিক্ষার জন্য ভিয়েনায় অবস্থান করেছিলেন, তাই নজরুল সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। ব্রিটিশ ডাক্তারগণ নজরুলের চিকিৎসার জন্য বড় অঙ্কের চিকিৎসা ফি দাবি করেছিল, আর ইউরোপের অন্য চিকিৎসকরা কোনো ফি গ্রহণ করেননি। খুব শীঘ্রই নজরুল ইউরোপ থেকে দেশে ফিরে আসেন। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ভিয়েনা যায় এবং ডক্টর হ্যান্স হফের কাছ থেকে বিস্তারিত তথ্য শোনেন। নজরুলের সাথে যারা ইউরোপ গিয়েছিল সবাই 1953 সালের 14 ডিসেম্বর রোম থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাংলাদেশে কবি নজরুলের আগমন 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতিক্রমে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। কবিকে ঢাকায় নিয়ে আসার বিশেষ উদ্যোগ নিয়েছিল শেখ মুজিবুর রহমান। নজরুলের বাকি জীবনটা বাংলাদেশেই কাটে। 1974 সালে কবি নজরুলের ছোট ছেলে বিখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করে। 1976 সালে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি হয়। কবি নজরুলকে অনেক চিকিৎসা করানোর পরও তার কোনো উন্নতি হয়নি। 1976 সালে কবির স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। কবি নজরুলের জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে, বর্তমান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। 1976 সালের 29 আগস্ট কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মসজিদের পাশেই আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির লেখা এই গান অনুযায়ী কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবর দেওয়া হয়। তার জানাজার নামাজে প্রায় 10,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা নামাজ শেষে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান, রিয়ার অ্যাডমিরাল এম.এইচ. খান, এয়ার ভাইস মার্শাল এ.জি. মাহমুদ এবং মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা মণ্ডিত নজরুলের মৃতদেহ বহন করে সোহরাওয়ার্দী ময়দান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসেন। কবি নজরুলের মৃত্যু উপলক্ষে 2 দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়। ভারতের আইনসভায় কবির সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নজরুলের সাহিত্যকর্ম। 1921 সালের ডিসেম্বরে মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল 2টি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙার গান সঙ্গীত। এই দুটি সাহিত্যকর্ম বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1922 সালে কবির বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। কবি ইসলামী অনেক গজল লিখেছিলেন যা আজও বেশ জনপ্রিয়। তিনি হিন্দুদের কালী দেবীকে নিয়ে অনেক শ্যামা সঙ্গীত লিখেছিল। নজরুল সঙ্গীত। কবি কাজী নজরুল ইসলামের গানের সংখ্যা 4000-এরও অধিক। 1938 সালে কবি কলকাতা বেতারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন। সেখানে 3টি অনুষ্ঠানের যথাক্রমে হারামণি, নবরাক মালিকা, গীতি বিচিত্রার জন্য তাকে প্রচুর গান লিখতে হতো। হারামণি অনুষ্ঠানে কবি অপেক্ষাকৃত কম প্রচলিত ও বিলুপ্তপ্রায় রাগরাগিনী নিয়ে গান পরিবেশন করতেন। এই অনুষ্ঠানে কবি একটি বিলুপ্তপ্রায় রাগের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা নতুন গান পরিবেশন করতেন। এই সকল কাজ করতে গিয়ে কবি নবাব আলী চৌধুরীর রচনায় মা আরিফুন নাগমাত ও ফার্সি ভাষায় রচিত আমির খসরুর বিভিন্ন বই পড়তেন, আর সেগুলোর সহায়তায় তিনি বিভিন্ন রাগ আয়ত্ত করতেন। এসব হারানো রাগের উপর কবি 40টিরও বেশি গান রচনা করেন। স্বভাবে অগোছালো হওয়ায় নজরুলের টুকরো কাগজে এসব গান লিখলেও সেগুলো মাসিক ভারতবর্ষের সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক জগৎ ঘটক একটি মোটা বাঁধানো খাতায় স্বরলিপি সহ তুলে রাখতেন। বাংলা গানের দুর্ভাগ্য যে এই সংকলিত খাতাটি পরবর্তী সময়ে হারিয়ে যায়, যার বিজ্ঞপ্তি তিনি সে সময়কালের দৈনিক সংবাদপত্রগুলোতে দিয়েছিলেন, কিন্তু সেটি আর পাওয়া যায়নি। গদ্য রচনা, গল্প, উপন্যাস। নজরুলের প্রথম গদ্য রচনা ছিল বাউন্ডুলের আত্মকাহিনী। 1919 সালের মে মাসে এটি সওগাত পত্রিকা প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় তিনি এটি পাকিস্তানের করাচিতে বসে লিখেছিলেন। মূলত করাচিতে থাকা অবস্থায় তার সাহিত্যিক জীবন শুরু হয়। এখান থেকেই তিনি আরও কিছু গল্প লিখেছিলেন। তার মধ্যে রয়েছে হেনা, ব্যথার ধান, মেহের নেগার, ঘুমের ঘোরে ইত্যাদি। 1922 সালে নজরুলের একটি গল্প সংকলন যুগবাণী পত্রিকায় প্রকাশিত হয়, যার নাম ব্যথার দান। নজরুলের চলচ্চিত্রে পদার্পণ। কবি নজরুল ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এই সিনেমায় তিনি একটি চরিত্র অভিনয় করেন। 1931 সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন। 1933 সালে পাইনিয়ার ফিল্মস কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ধ্রুব এর গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন এবং একই সাথে 1937 সালের গ্রহের ফের চলচ্চিত্রের সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। 1935 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাতালপুরী সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 সালে নির্মিত গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। 1939 সালে মুক্তিপ্রাপ্ত সাপুড়ে চলচ্চিত্রের সুরকার ও কাহিনীকারও ছিলেন কাজী নজরুল। এছাড়াও তিনি রজত জয়ন্তী, নন্দিনী, অভিনয়, দিকশুল চলচ্চিত্রের গীতিকার ছিলেন। কাজী নজরুল ইসলাম হিন্দি চৌরঙ্গী চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। এই সিনেমাটি হিন্দিতে নির্মিত হলেও তিনি এর জন্য 60টি হিন্দি গান লিখেন। কবি নজরুলের রাজনৈতিক দর্শন। সৈনিক জীবন ত্যাগ করে নজরুল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে মুজাফফর আহমদের সাথে বসবাস শুরু করেন। মুজাফফর আহমদ ছিলেন এদেশের সমাজতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠার অগ্রদূত। এখান থেকেই নজরুলের রাজনৈতিক চেতনার বিকাশ শুরু হয়।
মুজাফফর আহমদের সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি ও বক্তৃতায় অংশ নিতেন। এ সময় থেকে তিনি সমাজতান্ত্রিক আদর্শের সাথে পরিচিত হন। 1917 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব তাকে নানাভাবে প্রভাবিত করে। তার লাঙল ও গণবাণী পত্রিকায় তিনি প্রকাশ করেন সাম্যবাদী ও সর্বহারা কবিতা গুচ্ছ। এরই সাথে প্রকাশ করেন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এর অনুবাদ জাগো অনশন বন্দি ওঠরে যত। তার পত্রিকায় প্রকাশিত হয় রেড ফ্ল্যাগ এর অবলম্বনে রচিত রক্ত পতাকার গান। মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কের সালতানাত উচ্ছেদের মাধ্যমে নতুন তুরস্ক গড়ে তোলার আন্দোলনের প্রতি নজরুলের সমর্থন ছিল। খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নজরুল বিশ্বাসী ছিলেন না। তারপরও তিনি অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে যোগ দিয়েছিলেন। এর কারণ এই সংগ্রাম দুটি ভারতীয় মুসলিম ও হিন্দুদের সম্মিলিত সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল। সব দিক বিবেচনা করে এটা বোঝা যায় যে নজরুল তার রাষ্ট্রীয় ধ্যান ধারণায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন কামাল পাশার দ্বারা। নজরুল ভেবেছিলেন তুরস্কের মুসলমানরা তৎকালীন সময়ে তাদের দেশে যা করতে পেরেছে ভারতীয় উপমহাদেশে তা কেন সম্ভব হবে না। গোঁড়ামি, রক্ষণশীলতা, ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে নজরুলের অবস্থান ছিল কঠোর, আর তার এই অবস্থানের পিছনে বড় প্রভাব ছিল কামাল পাশার। কবি নজরুলেরও তার বিদ্রোহী জীবনে অনুরূপ ভূমিকা পালনের প্রচেষ্টা চালিয়েছিলেন। 1921 সালের সেপ্টেম্বর মাসে মুজাফফর আহমদ ও নজরুল তালতলা লেনের বাসায় ছিলেন। সে বাড়িতেই ভারতের সর্বপ্রথম সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছে, কিন্তু নজরুল কখনোই এই দলের সদস্য ছিলেন না, যদিও কমরেড মুজাফফর তার আজীবন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 1920 সালের জাতীয় পরিষদ নির্বাচনে তিনি অংশগ্রহণের চেষ্টা করেন। প্রথমে কংগ্রেসের সমর্থন লাভের জন্য তিনি কলকাতা যান, কিন্তু কংগ্রেসের কাছে তিনি সাড়া না পেয়ে তিনি একাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই নির্বাচনে তিনি তেমন কোনো সাফল্য পাননি। এরপর থেকে তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ কমে যায়। ভারত সম্মাননা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চুরুলিয়াতে নজরুল একাডেমি নামে বেসরকারি একটি নজরুল সাহিত্য চর্চা কেন্দ্র আছে। চুরুলিয়ার কাছে আসানসোল মহানগরে 2012 সালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। আসানসোলের কাছেই দুর্গাপুর মহানগরের লাগোয়া বিমানবন্দরটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী কলকাতার যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম সরণি। কলকাতার মেট্রোর গড়িয়া বাজার মেট্রো স্টেশনটির নাম রাখা হয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক নজরুলকে প্রদান করে। 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করা হয়। বাংলাদেশের সম্মাননা। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। কবির চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত। নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি ও শিশু সংগঠন বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয়। সরকারিভাবে স্থাপিত হয়েছে নজরুল ইনস্টিটিউট। ঢাকা শহরের একটি প্রধান সড়কের নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1976 সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের 21শে ফেব্রুয়ারিতে তাকে 21শে পদক প্রদান করে। 21শে পদক বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা সূচক হিসেবে বিবেচিত। কাজী নজরুল ইসলামের রচনাবলী।
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ও অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া রাঢ় অঞ্চলের এই কবি বাংলা ভাষায় অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। নিচে তার রচিত সাহিত্যকর্মের কয়েকটি তালিকা দেওয়া হলো। তার কবিতা গ্রন্থগুলো: অগ্নিবীণা, সঞ্চিতা, সাম্যবাদী, ফণিমানসা, চক্রবাক, সাত ভাই চম্পা, নির্ঝর, নতুন চাঁদ, মরুভাস্কর, সঞ্চয়ন, নজরুল ইসলাম, ইসলামী কবিতা, আনন্দময়ীর আগমনে। কবিতা ও সঙ্গীত: দোলনচাপা, বিষের বাসি, ভাঙার গান, ছায়ানদ, চিত্তনামা, সাম্যবাদী, পুবের হাওয়া, সর্বহারা, সিন্ধু হিন্দুর, জিঞ্জির, পোলাশিকা, শেষ সওগার। তার সঙ্গীত: বুলবুল, সন্ধ্যা, চোখের চাতক, নজরুল গীতিকা, নজরুল স্বরলিপি, চন্দ্রবিন্দু, সুরসাখী, বনগীতি, জুলফিকার, গোলবাগিচা, গীতি শতদল, সুর মুকুর, গানের মালা, স্বরলিপি, বুলবুল দ্বিতীয় ভাগ, রাঙা জবাব। এ সবই সঙ্গীতের গ্রন্থ। ছোট গল্প: ব্যথার দান, ঋক্তের বেদন, শিউলিমালা। উপন্যাস: বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহিলিকা, জীবনের জয়যাত্রা। নাটক: ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, ঝড়, পিলে পট্টা পুতুলের বিয়ে। প্রবন্ধ নিবন্ধ: যুগবাণী, ঝিঙে ফুল, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি। অনুবাদ ও বিবিধ: রাজবন্দির জবানবন্দি, দিওয়ানা হাফিজ, কাব্যে আমপারা, মক্তব সাহিত্য, রুবাইয়াত-ই উমার খাইয়াম, নজরুল রচনাবলী। সঙ্গীত গ্রন্থগুলি: বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতিকা, নজরুল স্বরলিপি সহ অন্যান্য। বৈশিষ্ট্য ও জনপ্রিয়তা: নজরুলের আবির্ভাব কর্মকাল রবীন্দ্র যুগের অন্তর্ভুক্ত, তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনি একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক ছিলেন। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন। শ্রোতার পছন্দ অনুসারে বিবিসি বাংলা করা সর্বকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় নজরুলের কারারই লৌহ কপাট গানটি 16তম স্থানে এবং চল 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 উঠতে গগনে বাজে মাদল গানটি 18তম স্থানে রয়েছে। শ্রেণীবিন্যাস: সকল নজরুল গীতি 10টি ভাগে বিভাজ্য। এগুলো হলো: ভক্তিমূলক গান, প্রণয় গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগ প্রধান গান, হাসির গান, ব্যঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণসঙ্গীত এবং বিদেশি সুরাশ্রিত গান। নজরুল সঙ্গীতের বিষয় ও সুরগত বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে নজরুল বিশেষজ্ঞ আব্দুল আজিজ আল আমান লিখেছেন, গানগুলি এক গোত্রের নয়, বিভিন্ন শ্রেণীর। তিনি একাধারে রচনা করেছেন গজল গান, কাব্য সঙ্গীত ও প্রেমগীতি, ঋতু সঙ্গীত, খেয়াল রাগ প্রধান, হাসির গান, কোরাস গান, দেশাত্মবোধক গান, গণসঙ্গীত, শ্রমিক কৃষকের গান, ধীবরের গান, সাতপেটার গান, তরুণ বা ছাত্র দলের গান, মার্চ সঙ্গীত এবং কুচকাওয়াজের গান, সাম্প্রদায়িক সম্প্রীতির গান, নারী জাগরণের গান, মুসলিম জাতির জাগরণের গান, শ্যামা সঙ্গীত, কীর্তন, বৈষ্ণব পদাবলী, অন্যান্য ভক্তিগীতি, ইসলামী সঙ্গীত, শিশু সঙ্গীত, নৃত্য সঙ্গীত, লোকগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, সাম্পানের গান, ঝুমুর, সাঁওতালি, লাউয়ানি, কাজরি, বাউল, মুর্শিদি এবং আরো অন্যান্য গান। বিভিন্ন বিদেশি সুরের আদলে রচিত গানের সংখ্যাও তার কম নয়। এছাড়াও লুপ্ত বা লুপ্তপ্রায় রাগরাগিণীকে অবলম্বন করে হারামনি পর্যায়ের গান এবং নতুন সৃষ্ট রাগরাগিণীর উপর ভিত্তি করে লেখা নবরাগ পর্যায়ের গানগুলি নজরুলের সাংগীতিক প্রতিভার অসামান্য কৃতিত্বের পরিচয় বহন করে। নজরুল সঙ্গীত সংকলন, গানের মালা, 95টি সঙ্গীত সমৃদ্ধ গ্রন্থটি 1974 খ্রিস্টাব্দে 23 অক্টোবর প্রকাশ করেন গুরুদাস চট্টোপাধ্যায়ের অ্যান্ড সন্স। গ্রন্থটির উৎসর্গপত্রে লেখা ছিল, পরম স্নেহভাজন শ্রীমান অনিল কুমার দাস কল্যাণ বরেশুকে। 4+96 পৃষ্ঠার এই বইটির মূল্য ছিল তখন 1.5 টাকা। এই গ্রন্থে যে সকল গানের সমৃদ্ধ গ্রন্থি সেগুলো হলো এই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই গানগুলোর তালিকা। আসলে সব গানের গুলো এভাবে বলে যাওয়া সম্ভব নয়, আপনারা একবার দেখে নেন বা ভিডিওটি পজ করে দেখতে পারেন, এখানে সবই দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নজরুল সঙ্গীতের স্বরলিপি গ্রন্থের প্রচ্ছদ চিত্র। নজরুল নিজেই স্বরলিপি করেছিলেন এটি। অসংখ্য গান এখানে আমরা দেখতে পাচ্ছি। তার এখানে এই বইটির শেষ গানটি হচ্ছে
তরুণ তমাল বরণ এই শ্যামল আমার। গীতি শতদল এই গ্রন্থটির প্রকাশক ছিলেন DM লাইব্রেরি। 8+104 পৃষ্ঠার বইটির মূল্য ছিল ৳1.5। প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1934 সালের এপ্রিলে। নজরুল ইসলাম এই গ্রন্থের প্রারম্ভে দুটি কথা শীর্ষক ভূমিকায় লেখেন। গীতি শতদলের সমস্ত গানগুলি গ্রামাফোন ও স্বদেশী মেগাফোন কোম্পানির রেকর্ডে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতি শিল্পী বন্ধুদের কল্যাণে রেডিও প্রভৃতিতে গীত গাওয়া হওয়ায় এই গানগুলি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই অবসরে তাহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। আমার বুলবুল প্রভৃতি গানের বইয়ের মতো গীতি শতদল ও সকলকে আকর্ষণে সমর্থন হইলে নিজেকে ধন্য মনে করিব। এই গ্রন্থে মোট 101টি গান ছিল। যে গানগুলি স্থান পায় সেগুলি হলো, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গানের তালিকাগুলো দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন, তাহলে সুবিধা হবে আপনারা আসলে কি পরিমাণ এখানে গান রয়েছে। আমরা পরবর্তী গানের বইটিতে চলে যাব। পরবর্তী গানের বইটির নাম বুলবুল। বিখ্যাত নজরুল গীতি সংকলন বুলবুল 1928 সালের 15 নভেম্বর তারিখে প্রকাশিত হয়। প্রকাশক DM লাইব্রেরি, কলকাতা। সুর শিল্পী দিলীপ কুমার রায়কে এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সাধারণ সংস্করণ ও রাজ সংস্কারের মূল্য ছিল যথাক্রমে ৳1 ও 5 সিকা। গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1335 বঙ্গাব্দের চৈত্র মাসে। 49টি গান ছিল এই সংস্করণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 49টি গান আছে এই বইটিতে। আমরা পরের বইতে যাচ্ছি, বুলবুল দ্বিতীয় খণ্ড। 1352 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ 1959 সালের মে মাসে কুমিল্লা নজরুল ইসলাম 16 রাজেন্দ্র লাল স্ট্রিট, কলিকাতা 6 এই বুলবুল নামীয় সঙ্গীত গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটির পরিবেশক ছিলেন DM লাইব্রেরি। মূল্য ছিল ৳2.5। গ্রন্থের গান ছিল মোট 101টি। কবির পত্নী প্রমীলা নজরুল ইসলাম প্রকাশিকার ভূমিকায় লেখেন। কবির আধুনিক গানগুলি সংকলন করে বুলবুল দ্বিতীয় প্রকাশ করা হলো। তাড়াতাড়ি প্রকাশ করার জন্য ছাপায় কিছু ভুল থেকে গেছে। পরবর্তীতে সংস্করণে আশা করি কোনো ভুল থাকবে না। বইটির শেষ পৃষ্ঠায় কিছু সংশোধন করে দেওয়া হয়েছে। এই গানের বইটি আরেকটি বিশেষত্ব এই যে এর মধ্যে কবির আধুনিক অপ্রকাশিত কতগুলি গান আমরা দিতে পেরেছি। নজরুল গীতি যারা ভালোবাসেন তাদের কাছে এই বইটি সমাদর পেলে আমি আমার প্রথম দিকে সার্থক বলে মনে করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা গানগুলো, এখানে 101টি গান দেওয়া আছে। পরবর্তী গানের বই গুলবাগিচা। এই গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় 27 জুন 1933। মূল্য ৳1। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল ইসলাম দুটি কথায় লেখেন, 2-4টি ছাড়া গুলবাগিচার গানগুলি স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানি রেকর্ড করিয়েছেন। তাহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণী। গুলবাগিচায় ঠুংরি, গজল, যাত্রা, চৈতি, কাজরি, স্বদেশী, কীর্তন, ভাটিয়ালি, ইসলামী ধর্মসঙ্গীত প্রভৃতি বিভিন্ন ঢঙের গান দেওয়া হলো। আমার সৌভাগ্যবশত প্রায় সমস্ত গানগুলি ইতিমধ্যে লোকপ্রিয় হইয়া উঠিয়াছে। আমার অন্যান্য গানের বইয়ের মতো গুলবাগিচাও সমাদর লাভ করিবে আশা করি। এই বইয়ে মোট 88টি গান ছিল, যে গানগুলি এখানে দেওয়া আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে গানগুলো দেওয়া আছে। অনেক জায়গায় উচ্চারণে অনেক ভুল হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আসলে দেখে নেবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। এই গ্রন্থের ইসলামী গানগুলো নিচে দেওয়া আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। যে 13তম গানটি হলো তোমারই প্রকাশ মহান। এখানে এগুলো আসলে ইসলামী গান বা গজল হিসাবে আমরা ধরে রাখি। তো তার পরবর্তী বই হলো গানের চন্দ্রবিন্দু। ডিম লাইব্রেরি থেকে চন্দ্রবিন্দু গ্রন্থটি 1338 বঙ্গাব্দের আশ্বিন মাসে অর্থাৎ 1931 সালের সেপ্টেম্বরে চন্দ্রবিন্দু প্রথম প্রকাশিত হয়। মূল্য ছিল ৳2। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল এই লিখে, পরম শ্রদ্ধেয় শ্রীমদ্দা ঠাকুর শ্রীযুক্ত শরৎচন্দ্র পণ্ডিত মহাশয়ের শ্রীচরণ কমলে। স্বীয় পুত্র বুলবুলের মৃত্যুর পর নজরুল তার প্রধানত হাস্যরসাত্মক চন্দ্রবিন্দু সঙ্গীত গ্রন্থের প্রায় সব গান রচনা করেন। নিদারুণ শোকাচ্ছন্ন মতে তার হাস্যরস সৃষ্টির ক্ষমতা বিস্ময়কর। 1931 সালের 14 অক্টোবর এই বইটি বাজেয়াপ্ত করা হয়। 1945 সালে 20 নভেম্বর গ্রন্থটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে 1352 বঙ্গাব্দে ফাল্গুনে নূর লাইব্রেরি থেকে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত। তখন বইটির মূল্য রাখা হয় ৳3.5।
এই সঙ্গীত গ্রন্থের 18টি গান নজরুলের হাসির গান হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য। হাসির গানগুলোর মধ্যে রাজনৈতিক, সামাজিক ও চেতনা সম্পন্ন, দেশাত্মবোধক, তীব্র ব্যঙ্গ প্রধান চিন্তা প্রকাশ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে গানগুলো, এখানে 62টি গান দেওয়া আছে। আমরা পরবর্তী গানের বইয়ে চলে যাব। পরবর্তী গানের বইয়ের নাম চোখের চাতক। চোখের চাতক প্রধানত গজল গানের বই। প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1336 অগ্রহায়ণ। প্রকাশক ছিলেন ডিএম লাইব্রেরি। পৃষ্ঠা 6+65। তার পরবর্তী মহুয়ার গান 15টি গান ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বইটির দাম ছিল তখন 2 আনা, মাত্র 15টি গান আছে। তার পরবর্তী গানের বই রাঙা জবা। এটি মূলত শ্যামা সঙ্গীতের একটি গানের বই। এটি হলো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। 100টি শ্যামা সঙ্গীতে সমৃদ্ধ রাঙা জবা গ্রন্থটি প্রকাশ করেন 24 পরগনার রাজীবপুরের বেগম মরিয়ম আজিজ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে বইটির দাম ছিল তখন 3 টাকা। নজরুল জীবনের তন্ত্র যোগ সাধনা, আসলে এই গানের বইটিতে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। এখানে প্রথম গানটি বলো রে জবা বলো, দেখতে পাচ্ছেন। অনেকগুলো গান রয়েছে এখানে, যেহেতু 100টি শ্যামা সঙ্গীত রয়েছে এখানে। 100 নম্বর গানটা হলো ধীর হয়ে তুই বস দেখি মা। আসলে তিনি মুসলমান হয়ে হিন্দুদের জন্য এত সুন্দর শ্যামা সঙ্গীত লিখেছেন, আসলে অকল্পনীয়। তারপরের বই সুরমুকুর। এই বইটির দাম এখানে নির্ধারণ করা হয়নি মেবি, তো সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 27টি নজরুল গীতির স্বরলিপি আছে। তার পরের বইটি হলো সুরসাকি, এটিও গানের বই। এতে এর মোট পৃষ্ঠা ছিল 8+104। আচ্ছা, বইটির দাম কত? গানের সংখ্যা প্রায় 99। বইটির দাম ছিল 1.5 টাকা। বইটির দাম খুব কম ছিল, দেখতে পাচ্ছেন। এখানে প্রকাশক হলো কালী কৃষ্ণ চক্রবর্তী অ্যান্ড সন্সের। গানগুলো খুবই সুন্দর। নজরুল গীতিকা পরের বইটি, এটি প্রথম প্রকাশ হয় 1930 সালে। এ বইয়ে গান ছিল 127টি। এই গ্রন্থে জাতীয় সঙ্গীত, ঠুংরি, হাসির গান, গজল, ধ্রুপদ, কীর্তন, বাউল, ভাটিয়ালি, টপ্পা ও খেয়াল সহ বিভিন্ন ধরনের গান সংগৃহীত হয়েছে। নজরুল গীতিকা গ্রন্থের কয়েকটি গান নজরুল রচিত বনগীতি সহ অন্যান্য গ্রন্থও পাওয়া যায়। গানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 6 নম্বরে আমাদের দেশের চল 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 রণসঙ্গীতটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরে দর্শক। ভালো একটি গানের বইটি নজরুলের। ওনার গানের এত ছিল যে উনি আসলে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তার এত ছিল, আসলে তিনি যদি বেঁচে থাকতেন এবং সুস্থ থাকতেন তাহলে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও সাহিত্য কর্মের দিক থেকে অনেক উপরে চলে যেতেন। সন্ধ্যা একটি কাব্যগ্রন্থ দেখতে পাচ্ছেন। 24টি কবিতা আর গান নিয়ে এই গ্রন্থ। বাংলাদেশের রণসঙ্গীতে এই বইয়ে দেওয়া হয়েছে। তারপর বনগীতি দেখতে পাচ্ছেন, এখানে 71টি গান আছে। আচ্ছা, এখানে দেখেন গানগুলো এখানে দেওয়া আছে দর্শক, আপনারা দেখে নেন। আসলে সব তো বলা আসলে সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমরা ভিডিওটি শর্ট করেছি। আসলে আমরা অনেক লেখা শর্ট করেছি, কারণ ভিডিওটি প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাবে। এই কারণে আমরা শর্ট করে 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করেছি। তারপরে দেখতে পাচ্ছেন জুলফিকার, একটি গ্রন্থ। এটিও 24টি গান নিয়ে প্রকাশিত বই।